একজন ধনী বিজনেসম্যান যার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু যে জিনিসটার অভাব রয়েছে সেটা হলো ভালোবাসার এবং একজন প্রিয় মানুষের। তাই সে ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে অভিনয় করে এবং প্যারালাইজড হওয়ার মিথ্যে নাটক করে। কিন্তু সে এটা জানে না মিথ্যে কথা কতটা ভয়ানক হয় এবং এর সাইড এফেক্ট কতটা ভয়ঙ্কর। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি আই রান টু ইউ। মুভি শুরু হয় এক নাম করা এবং এক ধনী বিজনেসম্যানকে দেখিয়ে, যার নাম জনি। জনি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে খুব বেশি পপুলার এমনটা নয়, বরং সে তার দৈনিক জীবনেও খুব বেশি পপুলার। একইভাবে সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, অর্থাৎ সে খুব বেশি স্টাইলিশ। আর এই সব কিছুর পিছনেও একটি কারণ রয়েছে। আসলে সে ব্যবসার সাথে সাথে মেয়েদেরকে ইমপ্রেস করতেও খুব বেশি এক্সপার্ট। আর এই কারণেই তার মেয়ে বন্ধুর সংখ্যা অনেক বেশি এবং অদ্ভুত ব্যাপার, সেই মেয়েগুলোর বয়স তার চাইতে অনেকটাই কম। আর এমনই একদিন জনি তার জীবনের গল্পগুলো তার বন্ধুদেরকে শোনাতে থাকে, যাদের মধ্যে ফ্যাবিও নামের এক ব্যক্তি থাকে, এবং সে প্রত্যেককে জানায় জনি কিভাবে এক সপ্তাহের মধ্যে 3 বার নিজের পরিচয় বদলে ফেলেছে শুধুমাত্র মেয়েদের সাথে দেখা করার জন্য এবং তাদের সাথে গল্প করার জন্য। এখন এই কথা শুনে জনি কিছুটা হলেও রেগে যায়, কিন্তু সে বুঝতে দেয় না, বরং ফ্যাবিওকে মজা করেই বলে, কোন দিন দেখবে আমি তোমার স্ত্রীকেও আমার বন্ধু বানিয়ে ফেলেছি। এরপর জনি তার আরও একটি বন্ধু যার নাম ড্যারিও, তার সাথে লাঞ্চ করে। ড্যারিও একজন ডাক্তার আর সে জনির ফ্যামিলির হয়ে কাজ করে। এখন ড্যারিও লাঞ্চ করতে করতে জনিকে পরামর্শ দেয় যে সে যেন এরকম মেয়েদের পেছনে দৌড়ানোটা বন্ধ করে এবং একজন ম্যাচিওর মেয়েকে বিয়ে করে নেয়, অর্থাৎ যে আবেগের সাথে সাথে বাস্তবটাকেও গুরুত্ব দেয়। কিন্তু জনি তাকে মনে করিয়ে দেয় তার বয়স 50 হয়ে গেছে, তাই এটা আর সম্ভব নয়। এখন এই কথাবার্তায় বাধা পড়ে যখন একটি ফোন জনির ফোনে বেজে ওঠে। জনি জানায় এটা তার মা করেছে। এখন এই কথা শুনে ড্যারিও খুব বেশি খুশি হয়ে যায়, কারণ এই মা ছেলের মধ্যে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল, তাই তার বিশ্বাস হয়তো সেই ঝামেলা মিটে গেছে। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল হয়ে যায়। সে জানতে পারে জনির মা মরে গেছে। এখন এই খবর জানতে পেরে জনি সঙ্গে সঙ্গে সেই কবরস্থানে ছুটে যায় যেখানে তার মাকে কবর দেয়া হবে। কিন্তু সে প্রথমে অন্য একটি পরিবারের কাছে চলে যায় যেখানে একজন বয়স্ক মানুষ মারা গেছে, এবং যখন সে বুঝতে পারে সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় এবং তার সঠিক স্থানে ফিরে আসে। এখন সেই ফিউনারেলে জনির 2 ভাই খুবই ইমোশনাল বক্তৃতা দেয়, কিন্তু জনি কোনো রকম ইমোশন দেখায় না। এমনকি সে তার মায়ের হয়ে একটা কথাও বলে না, বরং সে তার সহযোগী ডাক্তার ড্যারিওকে জানায় সে একটু আগেই ভুল করে সেই ফ্যামিলির ফিউনারেলে চলে গিয়েছিল যারা কিনা তাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে। আর এখান থেকে আমরা প্রথমবার বুঝতে পারি জনি একজন বড় মাপের বিজনেসম্যান ঠিকই, কিন্তু তার মন অতটাও বড় নয়। এক কথায় বলতে গেলে সে একজন রেসিস্ট। এখন তার ভাই জনিকে তার মায়ের বাড়ির চাবিটা ধরিয়ে দেয়। জনিও সেই চাবি নিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে এবং পুরনো কিছু ছবি দেখে সে প্রথমবার কিছুটা ইমোশনাল হয়ে যায় এবং তার মায়ের সেই হুইল চেয়ারটায় বসে পড়ে। এখন এর মধ্যে সে লক্ষ্য করে এই রুমে একটি সুন্দরী মেয়ে রয়েছে যার নাম অ্যালিসিয়া। অ্যালিসিয়া তাকে জানায় সে তার নতুন প্রতিবেশী এবং এখানে সে নার্সিং এর কাজ করতে এসছে। এমনকি সে সেই সব মানুষদেরকেও হেল্প করে যারা কিনা হাঁটাচলা করতে পারে না এবং হুইল চেয়ারে বসে থাকে। তাই সে জনিকে পরামর্শ দেয় সে যদি চায় তবে তার হয়েও সে কাজ করবে। আসলে জনি এমন একজন মানুষ যে কিনা সব সময় সুযোগ খুঁজে বেড়ায় যে কিভাবে মেয়েদের সাথে সে কথা বলবে এবং তাদের সাথে সময় কাটাবে। তাই এই সুযোগ সে আর হাতছাড়া করতে চায় না। তাই সে সঙ্গে সঙ্গে একজন পেশেন্টের অভিনয় করতে শুরু করে দেয়, যেন দেখে মনে হয় সে হাঁটাচলা করতে পারে না এবং হুইল চেয়ার তার একমাত্র ভরসা। পরের দিন জনির অফিসে আমরা দেখতে পাই জনি আসলেই কতটা নির্মম প্রকৃতির বিজনেসম্যান। সে প্রথমে তার কোম্পানিতে কর্মরত প্রত্যেকটা ওয়ার্কারকে এক জায়গায় জড়ো করে এবং তাদেরকে কড়া শব্দে জানায় তাদের যে স্নিকার কোম্পানি রয়েছে যার নাম হাই স্পিড, সেই কোম্পানিতে সে এখন শুধুমাত্র জুতোই নয়, তার সাথে দৈনিক ব্যবহার করার জিনিসপত্র বিক্রি করবে। তাই প্রত্যেকটা ওয়ার্কারকে কড়া শব্দে জানায় তারা যেন এই জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করে। এখন এর মধ্যে একজন এমপ্লয়ি থাকে যার নাম জুলিয়া। সে পরামর্শ দেয় তারা যদি এই কোম্পানিতে হ্যান্ডিক্যাপ স্পোর্টসম্যানদের জন্য কিছু তৈরি করে তবে তাদের বিজনেস খুব ভালোভাবে চলবে, কারণ আজ পর্যন্ত হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য কোনো রকম কোম্পানি স্পেসিফিকভাবে কোনো কিছুই তৈরি করছে না। এখন এই কথা শুনে জনি মজা করতে শুরু করে দেয়। সে বলে তারা যদি হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য কিছু তৈরি করে তবে সেই মানুষগুলো একজোড়া জুতোর বদলে মাত্র একটি জুতো কিনবে এবং তাতে তাদের খুব বেশি লাভ হবে না। এখন জুলিয়া এই কথার বিরোধ করে এবং একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু জনি আরো বেশি রেগে যায় এবং তাকে বেশ অপমান করে দেয়।
এখন এই মিটিং শেষ করে জনি তার অ্যাসিস্ট্যান্ট যার নাম লুসিয়ানা তার কাছ থেকে বেশ কিছু পুরনো জামা কাপড় সংগ্রহ করে এবং সেগুলো নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়, যাতে সে ভালোভাবে অভিনয় করতে পারে যে সে আসলে একজন হ্যান্ডিক্যাপ মানুষ। এখন অ্যালিসিয়া প্রথমে জনিকে কফি খাওয়ার জন্য অফার করে। জনিও এই অফারটা ঠিক তেমনভাবেই অ্যাকসেপ্ট করে যেন দেখে মনে হয় সে সেটা চাইছে না, কিন্তু তবুও সে তার কথা মতো মেনে নিচ্ছে। এখন তারা দুজন একসাথে কফি খাওয়া শুরু করলে তারা একে অপরের সাথে খুব ভালোভাবে গল্প করতেও শুরু করে দেয়। জনি এখানে জানতে পারে এই মেয়েটি রিলেশনশিপে যাওয়ার চাইতে সিঙ্গেল থাকতে খুব বেশি পছন্দ করে। একইভাবে সে সেই সব মানুষকে বেশি পছন্দ করে যে সব সময় সুস্থ এবং হেলদি থাকে, অর্থাৎ তার এই হ্যান্ডিক্যাপ হওয়ার অভিনয়টা পুরো ব্যর্থ হয়ে যায়। এখন অ্যালিসিয়া এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে জনির মোটেও ভালো লাগে না, কারণ সে তার প্ল্যানে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। তাই সে নতুন করে প্ল্যান করে সে অ্যালিসিয়াকে সবকিছু জানিয়ে দেবে। তাই সে সঙ্গে সঙ্গে অ্যালিসিয়াকে দাঁড় করায় এবং জানায় সে আসলে হাই স্পিড নামের বড় কোম্পানির মালিক এবং এই কোম্পানির 148টা স্টোর রয়েছে পুরো ইউরোপ জুড়ে, যেটা কিনা খুবই বড়সড় ব্যাপার। এখন এই কথা শুনে অ্যালিসিয়ার গলার টোন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জনিকে তার বাড়িতে ইনভাইট করে এবং জানায় তারা একসাথে লাঞ্চ করতে চায়। পরের দিন সকালে জনি সবার প্রথমে গাড়ি করে অ্যালিসিয়ার বাড়ির ঠিকানায় পৌঁছে যায় এবং বাড়ির কিছুটা আগে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং একটি রেইনকোট গায়ে জড়িয়ে নেয়, কারণ আকাশে মেঘ দেখা দিয়েছে। এবং একই সাথে গাড়ি থেকে তার সেই হুইল চেয়ারটাও বের করে নেয়, যার মধ্যে বসে সে আস্তে আস্তে অ্যালিসিয়ার বাড়ির দিকে এগিয়ে যায়। যদিও এমনটা করতে তার কষ্ট হয়, কিন্তু সে এই হুইল চেয়ারে বসেই সেই বাড়িতে প্রবেশ করে এবং অ্যালিসিয়ার ফ্যামিলির সাথে পরিচয় করে। সে দেখতে পায় অ্যালিসিয়ার যে গ্র্যান্ডমাদার রয়েছে সে বর্তমানে খুবই অসুস্থ, যার কারণে তাকে অক্সিজেন নিতে হচ্ছে। একইভাবে সে তার ভাই এবং তার বাবা মায়ের সাথেও পরিচয় করে নেয়। এরপর সে দেখতে পায় অ্যালিসিয়ার বোনকে, যার নাম চিয়ারা। সে একটি সুন্দর গাড়িতে করে বাড়িতে প্রবেশ করে। এখন জনি চিয়ারার সৌন্দর্য দেখে সে প্রায় সম্মোহিত হয়ে যায়, কিন্তু তখনই সে অবাক হয়ে যায় যখন সে দেখে চিয়ারা আসলে একজন হ্যান্ডিক্যাপ এবং সেও হুইল চেয়ার ব্যবহার করে। আর এখান থেকে প্রথমবার জনি বুঝতে পারে অ্যালিসিয়া কেন তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছে। আসলে তার বোনও ঠিক তার মতোই হুইল চেয়ারে বসে কাজ করে, তাই সে চায় সে যেন তার বোনের সাথে বন্ধুত্ব করে নেয়, অর্থাৎ তার বয়ফ্রেন্ড হয়ে যায়। এখন জনি অ্যালিসিয়ার বাড়িতে লাঞ্চ কমপ্লিট করে সে চিয়ারার সাথে বাইরে একসাথে বসে গল্প করতে শুরু করে দেয়। চিয়ারা জানায় তার খেলাধুলার প্রতি খুব বেশি আকর্ষণ রয়েছে এবং সে একজন প্রফেশনাল ভায়োলিন প্লেয়ার হতে চায়। এখন এইসব শুনে জনির মোটেও ভালো লাগে না, কারণ সে এখানে যেই প্ল্যান নিয়ে এসেছিল তার ঠিক উল্টোটা ঘটছে, কিন্তু তবুও সে কোনোরকম ভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করে। এই সব কিছুর পর জনি যখন তার বাড়িতে ফিরে আসে সে সবার প্রথমে তার বন্ধুদের সাথে আরও একবার চিয়ারার সম্বন্ধে আলোচনা করে। এখন এই কথা শুনে ডক্টর ড্যারিও মেয়েটির পার্সোনালিটি সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং বাকিরা তাকে জিজ্ঞাসা করে মেয়েটি আসলে দেখতে সুন্দর কিনা। এখন জনি তাদেরকে জানায় মেয়েটি দেখতে তো খুবই সুন্দর, কিন্তু সে হ্যান্ডিক্যাপ এবং হুইল চেয়ার ছাড়া সে হাঁটাচলা করতে পারে না। এখন এর মধ্যে জনির এক বন্ধু যার নাম ফ্যাবিও সে জনিকে চ্যালেঞ্জ করে। সে জানায় তুমি যদি এই মেয়েটিকেও তোমার গার্লফ্রেন্ড বানাতে পারো তবে আমি বিশ্বাস করব তোমার সত্যি ট্যালেন্ট রয়েছে। এখন জনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে অ্যালিসিয়া জনির মায়ের বাড়িতে যায়, কারণ জনি ভুলবশত তার রেইনকোটটা তার বাড়িতে ফেলে এসেছিল। এখন সে যখন বাড়িতে প্রবেশ করে সে জনিকে দেখতে পায় না, বরং তার বড় ভাই সেখানে থাকে। এখন সমস্যা হলো জনির বড় ভাই এই মিথ্যে কথাগুলো জানে না, তাই অ্যালিসিয়া যখন জনির ব্যাপারে কথা বলে এবং তার হ্যান্ডিক্যাপ হওয়ার জন্য দয়া দেখায় তখন তার ভাই খুব বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো রকমে চুপ থাকে এবং অ্যালিসিয়ার কথাগুলো শুনে যায়। এরপর সে যখন তার ভাই জনির সাথে দেখা করে সে সবার প্রথমে এই মিথ্যে কথাগুলো উল্লেখ করে এবং বোঝায় সে যেন এতটাও নির্লজ্জ না হয় এবং মেয়েদেরকে বন্ধু বানানোর জন্য সে মিথ্যে কথাগুলো বলা বন্ধ করে। কিন্তু জনি তার স্বভাব মতোই তার ভাইয়ের কথায় কোনো রকম গুরুত্ব দেয় না এবং এখান থেকে চলে যায়। পরের দিন সকালে জনি কাজে যাওয়ার আগে সে চিয়ারাকে একটি ভয়েস মেল পাঠায় এবং জানায় তার যদি সময় থাকে তবে তারা দুজন শনিবার একসাথে ঘুরতে বেরোবে। আর এই বলে সে তার কাজে চলে আসে, কিন্তু সেখানে এসে সে একদম অবাক হয়ে যায়, কারণ চিয়ারা হঠাৎই কোনো রকম ইনফরমেশন না দিয়ে তার অফিসে চলে আসে। এখন জনি ভালোভাবেই বুঝতে পারে সে খুব সহজেই ধরা পড়ে যাবে, কারণ তার কাছে হুইল চেয়ার নেই। তাই সে সঙ্গে সঙ্গে তার অফিসের ডেস্কে বসে পড়ে। এখন চিয়ারা জনিকে জানায় সে শনিবার তার সাথে ঘুরতে যেতে পারবে না, কারণ ইতিমধ্যে তার মতো মানুষদের জন্য একটি টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ই হুইল চেয়ারে বসে টেনিস খেলবে। তাই সে জনিকে তার সেই টুর্নামেন্টে ইনভাইট করে। এখন জনি চিয়ারাকে ইমপ্রেস করার জন্য সে একটি মিথ্যে কথা বলে
সে জানায় তার কোম্পানি স্পোর্টসম্যানদের জন্য অনেক রকম ইকুইপমেন্ট তৈরি করে, বিশেষ করে সেই সব স্পোর্টসম্যানরা যারা হাঁটাচলা করতে পারে না এবং হুইল চেয়ারে বসে থাকে, তাদেরকে তারা স্পেশালভাবে সাপোর্ট করে। বেশ কিছুদিন পর সেই টুর্নামেন্টের সময় চলে আসলে জনি সেখানে ভিজিট করে এবং চিয়ারার টেনিস খেলা সে মন দিয়ে দেখে এবং এই খেলা দেখে সে ইমপ্রেস হয়ে যায়, কারণ হুইল চেয়ারে বসে থাকা সত্ত্বেও সে খুব সুন্দরভাবে এই খেলা কমপ্লিট করে। এরপর চিয়ারা জনিকে নিয়ে তার সেই বন্ধুগুলোর সাথে লাঞ্চ করতে চলে যায়, যারা কিনা ঠিক তার মতোই হাঁটাচলা করতে পারে না। জনি মনে করে তার এই লাঞ্চ খুব সুন্দরভাবে কমপ্লিট হবে, কিন্তু তেমনটা হয় না, বরং চিয়ারার বন্ধুরা সময়ের সাথে সাথে তাকে আরো কঠিন প্রশ্ন করতে শুরু করে এবং সে কিভাবে এরকম হ্যান্ডিক্যাপ হয়ে গেল সেই সব রকম প্রশ্ন তাকে করতে শুরু করে দেয়, যার ফলে জনি বেশ বিপদে পড়ে যায়। এমনকি রাত হলে সে শান্তিতে ঘুমোতে পারে না, সে বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখতে শুরু করে দেয়। এরপর জনি চিয়ারা সেই মিউজিক্যাল ইভেন্টেও চলে যায়, যেখানে চিয়ারা অর্কেস্ট্রা প্লে করবে। আর এখানে সে একটি ইলেকট্রিক হুইল চেয়ার লোকাল মার্কেট থেকে কিনে নেয় এবং থিয়েটারের একদম ব্যালকনি সিটে সে বসে পড়ে। এখন যেহেতু জনি জীবনে প্রথমবার এরকম ক্লাসিক মিউজিক শুনছে, তাই তার এটা খুব বেশি ভালো লেগে যায়। এখন এই প্রোগ্রাম শেষ হলে সে চিয়ারাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সাথে দেখা করে। চিয়ারা তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে এবং এর উত্তরে জনি তাকে মিথ্যে বলে। সে জানায় পার্শ্ববর্তী শহরে তার কিছু কাজ চলছে আর এই কারণে সে এখানে ঘুরতে চলে এসছে। এখন হঠাৎই জনি ডিসাইড করে নেয় সে তার মিথ্যে কথাগুলো চিয়ারাকে জানিয়ে দেবে, যে কিভাবে সে সত্যি সত্যি হাঁটতে পারে এবং তার সামনে সে অভিনয় করছে। কিন্তু পরের মুহূর্তেই সে তার মনোভাব চেঞ্জ করে নেয় এবং চিয়ারাকে জানায় সে পার্শ্ববর্তী শহরে কোনো রকম কাজ করছে না, বরং সে তাকে মিথ্যে বলেছে যাতে সে তার সাথে দেখা করতে পারে। এখন এই সব কথা বলতে বলতে জনি কিছুটা অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে তার নতুন ইলেকট্রিক হুইল চেয়ার তার কন্ট্রোলের বাইরে চলে যায় এবং পাশের একটি টেবিলে গিয়ে সে আছড়ে পড়ে। একইভাবে সে যখন সেটা কন্ট্রোল করার চেষ্টা করে, তখন সে পুনরায় চিয়ারার টেবিলে ফিরে আসে এবং তার দিকে আছড়ে পড়ে। এখন এই ডিনার কমপ্লিট করার পর জনি এবং চিয়ারা একে অপরকে প্রথমবার কিস করে, কিন্তু একটা সময় চিয়ারা জনিকে বাধা দেয় এবং এই সব জিনিস এখানেই বন্ধ করে দেয়, যার ফলে জনির কিছুটা হলেও খারাপ লেগে যায়। পরের দিন সকালে জনি আরও একবার তার বন্ধু ডেরিওর সাথে কথা বলে এবং তার কাছ থেকে এমন একটি পরামর্শ চায় যার সাহায্যে সে চিয়ারার সাথে একটি ছবি তুলতে পারবে, কারণ এই ছবি দেখিয়ে সে ফ্যাবিও চ্যালেঞ্জ জিততে পারবে। ড্যারিও তাকে বোঝায় তার এই উল্টো পাল্টা চিন্তা ভাবনা বাদ দেওয়া উচিত, কারণ তার বয়স 49 বছর। কিন্তু জনি তার কথা শোনে না, যার ফলে ড্যারিও তাকে বাধ্য হয়ে একটি প্ল্যান বলে দেয় যার সাহায্যে সে এমনটা করতে পারবে। এই সব কিছুর পর জনি চিয়ারাকে পরের দিন ডিনার করার জন্য ইনভাইট করে এবং এরপর সে সেই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয় যার সাথে সে মর্নিং ওয়াক করে থাকে। অন্যদিকে চিয়ারা জনির মতো বন্ধুকে পেয়ে খুব বেশি খুশিতে থাকে, তাই সে এই ব্যাপারে তার বোন এলিজিয়ার সাথে আলোচনা করে। পরের দিন চিয়ারা জনির বাড়িতে চলে যায় ডিনার করার জন্য এবং সে লক্ষ্য করে জনির বাড়িটা একটু বেশি বড়। এখন সে রুমে প্রবেশ করলে প্রত্যেকটা আসবাবপত্র খুব সুন্দরভাবে ম্যানেজ করে এগিয়ে যায়, কিন্তু জনি তার হুইল চেয়ার নিয়ে এমনটা করতে পারে না, বরং চারিদিকে ধাক্কা খেতে খেতে এগিয়ে যায়। এখন ডিনার শুরু হলে চিয়ারা জনিকে জিজ্ঞাসা করে সে কিভাবে এরকম প্যারালাইজড হয়ে গেল। জনি এর উত্তরে একটি মিথ্যে গল্প বানায় এবং জানায় সুপারম্যান অ্যাক্টর ক্রিস্টোফার রিভসের মতোই তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু চিয়ারা বলে ক্রিস্টোফার রিভস তো কার অ্যাক্সিডেন্ট করেছিল এবং তার গলার নিচ অংশ থেকে পুরো শরীরটাই প্যারালাইজড হয়েছিল, কিন্তু তোমার তো তেমনটা নয়। জনি বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, তাই সে কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য সে তাকে জানায় সে কার অ্যাক্সিডেন্ট করেনি, বরং একটি ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছিল, যার ফলে তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন চিয়ারা জানায় সেও একটি কার অ্যাক্সিডেন্ট করেছিল, যদিও সে গাড়িটা চালাচ্ছিল না, কিন্তু তবুও তার ভাগ্য এতটাই খারাপ ছিল যার ফলে তার পা দুটো প্যারালাইজড হয়ে গিয়েছিল। এখন এই কথা বলতে বলতে চিয়ারা বেশ ইমোশনাল হয়ে যায় এবং তার মনটা বেশ খারাপ হয়ে যায়। তাই জনি তার মনটাকে ভালো করার জন্য তার সেই পূর্ব পরিকল্পিত প্ল্যানটা এখানে ব্যবহার করে। সে দুটো রাবার ব্যান্ড বের করে এবং একটি চিয়ারাকে দেয় এবং অন্যটি নিজের কাছে রেখে দেয়। এরপর সে চিয়ারাকে বলে সে যেন এই রাবার ব্যান্ডটি তার চেস্ট বরাবর চেপে ধরে রাখে এবং এর পরের মুহূর্তেই সে একটি বোতাম প্রেস করে এবং এই পুরো রুম জলে ভরে যায় এবং একটা সময় এই জল এতটাই বেশি হয়ে যায় যার ফলে তাদের বুক পর্যন্ত জলে ডুবে যায়। এখন যেহেতু তাদের কাছে সেই রাবার ব্যান্ড রয়েছে, তাই তারা দুজন হুইল চেয়ার থেকে অটোমেটিকভাবে ওপরে উঠে যায় এবং ভাসতে শুরু করে এবং এই সুযোগে জনি চিয়ারার সাথে কিছুটা রোমান্টিক হবার চেষ্টা করে। এখন সেই জল রুম থেকে বেরিয়ে গেলে তারা দুজন অটোমেটিকভাবে নিচে পড়ে যায়। আর এই সময়টার জন্যই জনি অপেক্ষা করছিল
সে সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে চিয়ারার সাথে একটি ফটো তুলে নেয় যাতে সে এটা ফ্যাবিওকে দেখাতে পারে। পরের দিন সকালে জনি এই ফটোটা ফ্যাবিওকে দেখায় এবং চ্যালেঞ্জটা জিতে যায়, কিন্তু সে এটা জানায় না এই ফটো তোলার জন্য সে কি করেছে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু জনি এবং চিয়ারা একে অপরের সাথে কোনো রকম কথা বলে না, যার ফলস্বরূপ জনির জীবন কিছুটা পরিবর্তন হয়ে যায়। সে লুসিয়ানাকে পুনরায় তার কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসে, যে কিনা একটা সময় জনিকে পরামর্শ দিয়েছিল সে যেন এই হাই স্পিড কোম্পানিতে হ্যান্ডিক্যাপ খেলোয়াড়দের জন্য কিছু ইকুইপমেন্ট তৈরি করে। তাই সে এবার লুসিয়ানার কথা মতোই কাজ করতে শুরু করে দেয়। পরের দিন সকালে জনি যখন মর্নিং ওয়াক করতে থাকে, সে চিয়ারাকে পুনরায় কল করে এবং তাকে জানায় সে যেন এখনই তার সাথে দেখা করে, কারণ সে তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চায়। কিন্তু চিয়ারা তার সাথে দেখা করে না, তাই জনি তার বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে সে লক্ষ্য করে চিয়ারা এক মনে ভায়োলিন বাজাচ্ছে। এখন এইসব দেখে সে আরও একবার ডিসাইড করে নেয় সে সত্যিটা জানিয়ে দেবে। তাই সে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু চিয়ারা পিছনে ঘুরবে তার আগেই সে আবারও বসে পড়ে। এখন চিয়ারা জনিকে দেখতে পেয়ে সে তাকে জিজ্ঞাসা করে তার সেই জরুরি কথাটা আসলে কি, কিন্তু জনি তার প্ল্যান চেঞ্জ করে ফেলে এবং সে ডিসাইড করে নেয় সে আর সত্যিটা বলবে না, তাই সে চুপ থাকে। এখন চিয়ারা জনিকে জানায় তার এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তার একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তার পা প্যারালাইজড হওয়ার পর সে তাকে ছেড়ে চলে গেছে। চিয়ারা তাকে আরও জানায় তার কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে বা কোনো আঘাত লাগলে ঠিক ততটা কষ্ট হয় না যতটা কেউ তাকে মিথ্যে কথা বললে হয়। আর এই কথা শুনে জনি কিছুটা ভয় পেয়ে যায় এবং সে ডিসাইড করে নেয় সে এই মুহূর্তে আর সত্যি কথাটা জানাবে না। এখন এরকম চুপচাপ থাকতে দেখে চিয়ারা জনিকে তার বন্ধুর সাথে দেখা করাতে বলে, কারণ সে আজ পর্যন্ত তার একটা বন্ধুর সাথেও দেখা করেনি, যার ফলস্বরূপ জনি এবং তার দুই বন্ধু লুসিয়ানা এবং ড্যারিওকে চিয়ারার বাড়িতে ডিনার করার জন্য নিয়ে আসে। এখন যাত্রাপথে ড্যারিও জনিকে বলে, আমার মনে হয় তুমি চিয়ারাকে ভালোবাসতে শুরু করেছ, তাই তোমার উচিত সত্যি কথাগুলো জানিয়ে দেওয়া এবং এরকম অভিনয় বন্ধ করা। আর এই সব কিছু বলার পর সে জনিকে ধমকি দেয় যে সে যদি সত্যিটা না বলে তবে লুসিয়ানা অথবা আমি সত্যিটা বলে দেব। এখন ডিনার শুরু হলে ড্যারিও জনিকে সত্যিটা বলে দেওয়ার জন্য জোর করে, কিন্তু জনি চুপচাপ বসে থাকে, তাই নিজেই সত্যিটা বলে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু তখনই জনি ইচ্ছাকৃতভাবে তার হাতের ড্রিঙ্কটা তার গায়ে ফেলে দেয়, যার ফলস্বরূপ জনিকে টয়লেটে ফ্রেশ করার জন্য নিয়ে যায়। এখন এখানে এসেও ড্যারিও তাকে বোঝায় সে এখনই সত্যিটা বলে দেবে, কারণ এই মিথ্যে আরও বেশি দিন চললে সেটা অনেক ভয়ানক রূপ নেবে। কিন্তু জনি কোনো রকম উত্তর দেয় না, যার ফলে সারা রাত জনি সেই মিথ্যে অভিনয় করে যায়, কিন্তু ড্যারিও কোনো কিছুই বলতে পারে না। পরের দিন সকালে জনির ভাই অ্যালিজিয়ার সাথে দেখা করে এবং তাকে একটি ফুলের তোড়া গিফট করে। একইভাবে জানায় জনি তার বোন এবং তাকে কি মিথ্যে বলেছে এবং সে আসলে হাঁটতে পারে। এখন এই কথা শুনে অ্যালিজিয়া খুব বেশি রেগে যায় এবং এক মুহূর্ত সময় নষ্ট সে করে না, বরং সে সঙ্গে সঙ্গে জনির সাথে দেখা করে এবং তাকে সজোরে একটি চড় মারে এবং তাকে বলে, তোমার কাছে মাত্র 2 দিন সময় আছে এবং এই 2 দিনের মধ্যে তুমি চিয়ারাকে সব সত্যি জানিয়ে দেবে। পরের দিন জনি তার বাবার সাথে দেখা করে। সাধারণত সে তার বাবার সাথে খুব বেশি কথা বলে না, কিন্তু সে এখন বিপদে পড়েছে, তাই সে তার পুরো ঘটনা তার বাবাকে জানায়। আসলে জনির বাবা ঠিক জনির মতোই, তাই সে তার অভিজ্ঞতা দিয়ে তাকে বোঝায় তুমি আর যাই করো কখনো মিথ্যে বলো না, কারণ মিথ্যে বললে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। কিন্তু জনির মনে একটাই ভয় কাজ করতে থাকে, আর সেটা হলো সে যদি সত্যিটা বলে দেয় তবে হয়তো সে চিয়ারাকে হারিয়ে ফেলবে, যার অর্থ হলো সে সত্যি সত্যি চিয়ারাকে ভালোবাসতে শুরু করেছে। এখন এই কথাবার্তার মধ্যে একজন মহিলা এখানে একটি অ্যানাউন্সমেন্ট করে এবং জানায় খুব শীঘ্রই তাদেরকে একটি ট্যুরে নিয়ে যাওয়া হবে এবং এই ট্যুর হবে ফ্রান্সের একটি বিশেষ চার্চে, যেখানে এমন দৈব শক্তি রয়েছে যার কারণে মানুষের সব রকম সমস্যা ঠিক হয়ে যায়, সেটা কোনো শরীরের বাহ্যিক সমস্যা হোক অথবা কোনো মানসিক সমস্যা। এখন এই অ্যানাউন্সমেন্ট শুনে এই বাবা ছেলের মনে একটি নতুন আইডিয়া চলে আসে, আর সেটা হলো জনি চিয়ারাকে সেই ট্যুরে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সে নিজের পা দুটো ঠিক হয়ে যাওয়ার অভিনয় করবে এবং তাকে জানাবে এই সব কিছু সেই দৈব শক্তির কারণে হয়েছে। অন্যদিকে অ্যালিসিয়া তার বোনকে বোঝায়, আমার মনে হয় জনি তোমার জন্য মোটেও পারফেক্ট নয়, কিন্তু এই কথায় সে গুরুত্ব দেয় না, কারণ ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি কল আসে এবং চিয়ারা ফোনে কথা বলতে শুরু করে দেয়, কারণ এই ফোনটা জনি করেছে। জনি তাকে সেই ট্যুরের কথাটা জানায়। চিয়ারাও এই ট্যুরের জন্য রাজি হয়ে যায়, কিন্তু তার বোন তাকে জিজ্ঞাসা করে জনি তাকে সেই চার্চেই বা কেন নিয়ে যাচ্ছে, এর পেছনে আসল কারণ কি। চিয়ারা বলে হয়তো সে দৈব শক্তিতে বিশ্বাস করে এবং তার দুটো পা পুনরায় ঠিক করতে চায়। অ্যালিসিয়া অনুভব করে হয়তো তার বোন এখনো সত্যিটা জানে না, তাই সে সত্যিটা জানায়, কিন্তু চিয়ারা তাকে অবাক করে দিয়ে বলে আমি অনেক আগের থেকে জানি জনি হাঁটতে পারে
এবং সে একেবারে সুস্থ। কিন্তু তবুও সে কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ তার মতে সে মিথ্যে বললেও সে তাকে ভালোবাসার চেষ্টা করেছে। পরের দিন বেশ কিছু মানুষ সেই চার্চে পৌঁছে যায়, যেখানে বিশেষ দৈব শক্তি রয়েছে, এবং এই চার্চে একজন ফাদার রয়েছে যার নাম ওয়াল্টার। এখন ওয়াল্টার জনিকে সবার প্রথমে চার্চে প্রবেশ করতে বলে এবং একা একা প্রবেশ করতে বলে। জনিও কথা মতোই কাজ করে। ওয়াল্টার তাকে বলে, আমি অনেক আগের থেকেই জানি তুমি আসলে হাঁটতে পারো, তাই তুমি এই চার্চ থেকে বেরোনোর পর হুইল চেয়ারে বসে থাকবে, কারণ তুমি যদি হুইল চেয়ার থেকে উঠে পড়ো মানুষের মনে মিথ্যে ভ্রম সৃষ্টি হবে এবং তারা বাস্তবের চাইতে মিরাক্কেলে বেশি বিশ্বাস করবে, যেটা মোটেও ভালো হবে না। এখন এই কথা শুনে জনি চার্চ থেকে পুনরায় বেরিয়ে আসে এবং সে আগের মতোই মিথ্যে অভিনয় কন্টিনিউ চালিয়ে যায়। একই সময় চিয়ারা, যে কিনা তার হুইল চেয়ারে বসেছিল, সে হঠাৎই রাস্তা বরাবর এগিয়ে যায় যেদিকে বড় বড় গাড়ি চলছে এবং কোনো মানুষ চলাফেরা করছে না, যার অর্থ হলো চিয়ারা নিজেকে শেষ করে দিতে চায়। এখন এই সব কিছু জনি দূর থেকে দেখতে থাকে এবং বুঝতে পারে সে যদি এই মুহূর্তে কিছু না করে তবে চিয়ারা মরে যাবে। তাই সে আর চুপ থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে হুইল চেয়ার থেকে উঠে পড়ে এবং চিয়ারাকে ঠেকায়। চিয়ারা লক্ষ্য করে জনি নিজের পায়ে হাঁটাচলা করছে, তাই সে তাকে বলে, এটা নিশ্চয়ই কোনো মিরাক্কেল, নয়তো তুমি তো হুইল চেয়ারে বসেছিলে এবং হাঁটতেই পারতে না। আর এই বলে সে একটি বাসে উঠে পড়ে এবং এখান থেকে চলে যায়। জনি বুঝতে পারে চিয়ারার এই কথার মধ্যে কত অভিমান এবং কষ্ট লুকিয়ে রয়েছে, তাই সে খুব বেশি মনমরা হয়ে যায়। এমনকি সময়ের সাথে সাথে জনির প্রতিটা জিনিসই খারাপের দিকে চলে যায়। যেমন তার বন্ধু ফ্যাবিও তার উপর খুব বেশি রেগে যায়, কারণ সে জানতে পেরেছে তার স্ত্রীর সাথে জনির অ্যাফেয়ার চলছে। একইভাবে লুসিয়ানা তার কোম্পানি ছেড়ে চলে যায়, যার ফলে জনি তার মনের কথাগুলো শেয়ার করার জন্য আর কোনো মানুষকে খুঁজে পায় না। এখন এমন অবস্থায় সে তার মায়ের কবরস্থানে চলে আসে এবং জীবনে প্রথমবার সে তার মায়ের জন্য ভালোবাসা প্রকাশ করে এবং বুঝতে পারে সে তার জীবনে কত বড় জিনিসটা হারিয়ে ফেলেছে। এরপর জনি তার সেই পুরনো এমপ্লয়ি জুলিয়া, যাকে একটা সময় সে কোম্পানি থেকে বের করে দিয়েছিল, তাকে পুনরায় নিযুক্ত করে এবং তাকে দায়িত্ব দিয়ে দেয় তাদের এই কোম্পানিতে হ্যান্ডিক্যাপ খেলোয়াড়দের জন্য নতুন নতুন জিনিস তৈরি করা। জনি বুঝতে পারে তাকে এখন অনেক কাজ করতে হবে, তাই সে সবার প্রথমে চিয়ারার বাড়িতে যায়, যেখানে সে চিয়ারার সাথে দেখা না করে বরং তার ফ্যামিলির সাথে কথা বলে। জনি সবার প্রথমে চিয়ারার গ্র্যান্ড মাদারের সাথে কথা বলে এবং তাকে বোঝায় সে কত সমস্যায় রয়েছে এবং কিভাবে চিয়ারা তার একটা ফোন কল ওঠাচ্ছে না। তার গ্র্যান্ড মাদার তাকে বোঝায় চিয়ারা যথেষ্ট স্মার্ট, তাই সে যদি কোনো কিছু করে থাকে তবে সেটা সে বুঝে শুনে করছে। জনি সঙ্গে সঙ্গে চিয়ারার গ্র্যান্ড মাদারকে বোঝায় সে আসলে চিয়ারাকে কতটা ভালোবাসে এবং তাকে কথা দেয় সে চিয়ারার সব রকম খেয়াল রাখবে এবং নিজেও একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। এখন এই সব কিছু শোনার পর এই বয়স্ক মহিলা তাকে জানায় চিয়ারা একটি থিয়েটারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, কারণ সেখানে তার একটি নতুন প্রোগ্রাম রয়েছে। একইভাবে সে জানিয়ে দেয় চিয়ারা কখন বাসে উঠবে। এখন এই সম্পূর্ণ ঠিকানা পেয়ে যাওয়ার পর জনি সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই এই বয়স্ক মহিলা তাকে ওয়ার্নিং দেয় এবং জানায় সে যদি চিয়ারার মন আরও একবার ভাঙে এবং তাকে কষ্ট দেয় তবে সে তার হাতে থাকা লাঠি দিয়ে তার পা দুটো সত্যি সত্যি ভেঙে দেবে। এরপর জনি সঙ্গে সঙ্গে সেই অ্যাড্রেসে পৌঁছে যায় এবং সেই বাসটাকে থামায় যেখানে চিয়ারা রয়েছে। জনি সঙ্গে সঙ্গে বাসে প্রবেশ করে এবং চিয়ারার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চিয়ারা কোনো রকম নম্র ভাব দেখায় না এবং কড়া শব্দে জানায় সে কারোর দয়া চায় না। আর এই বলে সে তাকে সম্পূর্ণ ইগনোর করে এবং বাসে করে এখান থেকে চলে যায়। এখন এরকম ব্যবহার পেয়ে জনি খুব বেশি দুঃখী হয়ে যায়, তাই সে পরের দিন সকালে দরকারের চাইতে একটু বেশি হার্ডওয়ার্ক করে, কারণ সে জানে এরকম খারাপ ব্যবহারের পিছনেও সে দায়ী। তাই সে নিজেকে কষ্ট দিয়ে এই সব কিছু ভুলতে চায়, কিন্তু একটা সময় সে হাঁপিয়ে যায় এবং রাস্তার এক পাশে বসে পড়ে। কিন্তু তখনই লক্ষ্য করে তার মাথার কাছে কেউ হুইল চেয়ারে বসে রয়েছে। সে মাথা উঠিয়ে লক্ষ্য করে এটা আর কেউ নয়, স্বয়ং চিয়ারা। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এখন এর উত্তরে চিয়ারা ঠিক জনির মতন করেই উত্তর দেয়। সে জানায় পার্শ্ববর্তী শহরে তার একটি কাজ রয়েছে আর এই কারণে সে ঘুরতে ঘুরতে এখানে চলে এসছে। এখন এই কথা শুনে জনির মুখে হাসি চলে আসে এবং এরা দুজন একই হুইল চেয়ারে বসে তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। সবশেষে আমাদেরকে দেখানো হয় জনির ভাই এবং অ্যালিজিয়া একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এবং একইভাবে জনি ও চিয়ারাকে নিজের স্ত্রী বানিয়ে ফেলেছে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ বলিউড।